একদিকে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, অন্যদিকে এখনো বাকি 70 লক্ষ তথ্য যাচাইয়ের কাজ। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু জটিল থেকে জটিলতর হচ্ছে। এরই মাঝখানে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, দরকার হলে বিহার, ঝাড়খণ্ড থেকে জুডিশিয়ারি অফিসার নিয়োগ করা যাবে। তাহলে কি সুরাও হবে? কোথাও কি এই জট কাটবে বলে মনে হয়? চলুন দেখে নিই একটি বিশেষ প্রতিবেদন। জরুরি ভিত্তিতে মঙ্গলবার রাজ্যের এসআইআর মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে। এদিন মামলাটি প্রথমে ওঠায় তার গুরুত্ব বুঝিয়ে দিয়েছে শীর্ষ আদালত। এখানেই উঠে আসে হাইকোর্ট থেকে পাঠানো রিপোর্টের প্রসঙ্গ। প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, হাইকোর্ট থেকে বলা হয়েছে যে এই কাজের জন্য পর্যাপ্ত লোকের অভাব রয়েছে। প্রতিদিন 250টি করে নিষ্পত্তি করলেও প্রায় 80 দিন সময় লাগবে, কিন্তু সময়ের মধ্যে কাজ শেষ হোক এটাই চাইছে সুপ্রিম কোর্ট। তাই আদালত জানিয়ে দেয় এই কাজে ভিন রাজ্যের থেকেও বিচারক নেওয়া যাবে। প্রধান বিচারপতি জানান, দুই প্রতিবেশী রাজ্য ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে বিচারকদের পশ্চিমবঙ্গের এসআইআর এর কাজে আনা যাবে। পাশাপাশি তার পরামর্শ 3 বছর বা তার বেশি সময়ের অভিজ্ঞতা সম্পন্ন সিভিল জজ পদমর্যাদার অফিসারদের নেওয়া যাবে। কাজে নেওয়া যাবে অবসরপ্রাপ্ত বিচারকদেরও। একই সঙ্গে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কোনো আবেদন এলে তা সহানুভূতির সঙ্গে ও জরুরি ভিত্তিতে বিবেচনা করার কথা তিনি জানিয়ে দিয়েছেন ওড়িশা ও ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতিদের। আমাদের মাননীয় চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট একটা রিপোর্ট পাঠিয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী 250 জন জুডিশিয়াল অফিসারকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। তো এই 250 জন জুডিশিয়াল অফিসারের দিয়ে পুরো কাজটা করতে গেলে প্রচুর সময় লাগবে। তাই জন্য কলকাতা হাইকোর্ট অর্ডারটা অ্যাডিশন করেছে। অ্যাডিশনটা হচ্ছে, আগে যেমন ডিস্ট্রিক্ট জাজ আর অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট জাজ শুধু ছিল, সেটা এখন সিনিয়র ডিভিশন এবং জুনিয়র ডিভিশন জজেদের মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে। ঠিক আছে, এবং তারা এগুলো ডিসাইড করবে। সেকেন্ড হচ্ছে, আগে তো ছিল রিটায়ার্ড যত জুডিশিয়াল অফিসার আছে তাদেরকেও করতে পারে আগেকার অর্ডার অনুযায়ী। 3 নম্বর বলেছে যে যদি মনে করে কোথাও যে না তারপরেও আরও জজ দরকার আছে, তাহলে ঝাড়খণ্ড স্টেট এবং ঝাড়খণ্ড এবং উড়িষ্যা স্টেট, এই দুটো স্টেট থেকে রিটায়ার্ড যে জাজেরা আছে তাদের রিকুইজিশন করতে পারে। যদিও ভিন রাজ্য থেকে আসা বিচারকদের ভাষাগত সমস্যা হতে পারে বলে মনে করছে রাজ্য। আদালতে দাঁড়িয়ে রাজ্য সরকার পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও সেই সওয়াল করেন। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে তথ্য যাচাইয়ের এই বিপুল চাপ সামলাতে গেলে অন্য কোনো উপায় নেই বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। অগত্যা অঙ্গ বঙ্গ কলিঙ্গ তত্ত্বকেই ভরসা করতে হচ্ছে শীর্ষ আদালতকে। প্রধান বিচারপতির বেঞ্চ মনে করছে, যেহেতু একসময় ভৌগোলিক ও রাজনৈতিকভাবে এই অঞ্চল একসঙ্গে ছিল, তাই ভাষাগত সামঞ্জস্য রয়েছে, আর এটাই এখন বিকল্প সমাধান বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্টে শুনানি শেষ হওয়ার পরে রাজ্যের শাসক দল তৃণমূলও এই নির্দেশকে নিজেদের জয় বলেই দেখছে। আবার বিজেপি মনে করছে তাদের অবস্থানকেও সমর্থন করছে শীর্ষ আদালত। 24শে ফেব্রুয়ারি 2026 অর্থাৎ আজকের দিন আবার একটি জয়, আইনের জয়, মামাটি মানুষের সরকারের জয়, সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে এই জয়। নির্বাচন কমিশন যে পুরো এই প্রক্রিয়া অর্থাৎ ভোটের অধিকার দেওয়ার প্রক্রিয়াটাকেই বেআইনিভাবে পরিচালনা করছিল, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে মাননীয় সর্বোচ্চ আদালত বারে বারে যে সিদ্ধান্তের কথা জানাচ্ছেন তাদের ऑर्डर माध्यम। दूसरी राज्य से जजेस को लाने का मतलब क्या है? पश्चिम बंगाल की प्रशासन के ऊपर सर्वोच्च न्यायालय का कोई विश्वास नहीं है। इट्स अ दुर्भाग्यपूर्ण स्थिति है। अब सुप्रीम कोर्ट का ऐसा निर्देश से यही लोग समझेंगे कि इस राज्य में जो प्रशासन है उसका संपूर्ण रूप से राजनीतिकरण हो चुका है। पश्चिम बंगाल में जो सरकार है ये पश्चिम बंगाल राज्य सरकार नहीं है, ये तृणमूल कांग्रेस सरकार है। तो इसी का कारण ऐसा निर्देश सर्वोच्च अदालत से आ रहा है। আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা কমিশনের। হাতে মাত্র কয়েকটা দিন। এই সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব কিনা তা নিয়ে শনিবারের বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। ইতিমধ্যেই আগামী 9 মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত বিচারকের ছুটিও বাতিল করেছে হাইকোর্ট। একই রকম দ্বিধায় কমিশনও। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।
এসআইকে কেন্দ্র করে এই মুহূর্তে যে জটিলতা তৈরি হয়েছে, যে মেঘ জমছে, সেটা কবে কাটবে? কি মনে করছেন সাধারণ মানুষ? এ রাজ্যে কি সঠিক সময় ভোটার তালিকা প্রকাশ বা সঠিক সময় নির্বাচন হওয়া সম্ভব? চলুন শুনে নিই তারা কি মনে করে। মানে অরিজিনালি উনি চাইছেন কি চাইছেন বুঝে উঠতে পারছি না। যে পরিকাঠামো আছে তা দিয়ে মনে হয় না সম্ভব হবে। তো আমার মনে হয় আরও কিছুটা বাড়াতে পারলে ভালো হতো, যেটা মনে হয় না পসিবল হবে। বারবার মমতা বন্দ্যোপাধ্যায় এক্সটেনশন হবে না, এক সময় তো বাড়িয়েছে, পরবর্তীকালে আরও এক্সেস টাইম দিতে পারবে না মনে হয়। এটার উপরেই যা হবে, তাই মনে হচ্ছে সেটাই সেটেলড হবে। হ্যাঁ, পজিটিভ। তবে বাড়াতে পারলে ভালো হতো সময়টা, যদি কারণ এত শর্ট টাইমে এটা এত লোক সংখ্যার রাজ্যে এটা পসিবল না। সেটা এখন কি করে বলবো, তবে সামনে আসা ভালো, কারণ এত যে বাদ পড়েছে সেগুলো ঠিক না। ঠিকভাবে হলে কাজটা যদি ঠিক মতো হয় ভালোই লাগে, তাহলে ঠিক টাইমে ভোট হবে বলে মনে হচ্ছে? হবে, নিশ্চয়ই হবে। বাংলায় আসুক না, কি আছে, বাংলায় তো কিছু খারাপ কিছু হয় না। কেন্দ্রীয় বাহিনী আসুক না, যতই আসুক, ভোট ঠিক মতো হয় ভালোভাবে। বাংলার মানুষ ভালো মানুষ, বাংলার মানুষ ঠিক ভোট দেবে। চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ? হয়ে যাবে হ্যাঁ ভোট কি ঠিক টাইমে হবে মনে হচ্ছে? হ্যাঁ হয়ে যাবে, আমার তো মনে হয়। কিন্তু এখন 70 লক্ষ বাকি আছে, আজ থেকে যা আছে হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কেন্দ্রীয় বাহিনী আছে, শান্তিপূর্ণ ভোট হবে মনে হয়? শান্তিপূর্ণ হবে না, হয়ে যাবে। এটা তো পুরোপুরি কোর্টের হাতে। কোর্ট বলতে পারবে কি হবে না হবে। আমার দর্শক আমার কিছু আশা নেই এখানে। তো আশা করা যায় এটাই হতে পারে। কোর্ট বলেছে হতে পারে, এতটাই বলা যেতে পারে। হয়ে যাবে, ভোট হয়ে যাবে। যেখানে দিদি আছে সেখানে ভোট হয়ে যাবে। কিন্তু থাকলে কি হবে, ভোট তো ভোটই হবে আপনার। এবার বাকি তো দেখা যাবে কি হবে রেজাল্ট, এখানে বলা যাবে না, মুশকিল। হ্যাঁ, নিশ্চয়ই হবে। গভর্নমেন্ট এত বড় একটা সাবজেক্টের উপরে কাজ করছে, নিশ্চয়ই হবে। না হলে সুপ্রিম কোর্ট অর্ডার দেয় কি করে? এবং বাইরে থেকে যা জানা হবে এ নিয়ে এসে কমপ্লিট করা হবে, এবং তথ্যটা ভালোভাবে যাচাই করা দরকার। কারণ ভারতবর্ষে কোনো অনুপ্রবেশকারীকে ভিতরে ঢুকতে দেওয়া উচিত নয়। আমি যদি অন্য দেশে যাই, ভুটানে তো পিছনে লাদ মেরে আমাদের তাড়াচ্ছে। একজন ভারতীয় হয়ে অন্য দেশে যদি আমি ঢুকতে না পারি, তাহলে আমার দেশ, যদি আমি এটাকে বাড়ি বলে মনে করি, আমার বাড়িতে তো কাউকে অন্য লোককে ঢুকতে দেবো না। তার মানে এটা যদি আমরা বাড়ি ভাবি, তাহলে আমার বাড়িতে যেমন কাউকে ঢুকতে দিই না আনঅথরাইজড পার্সনকে, ঠিক সেরকমভাবে আমার দেশেও কোনো বিদেশিদের থাকা উচিত নয়। এবং গভর্নমেন্ট এটা ভালো কাজ করছে। এর ফলে আমাদের যে পরের জেনারেশন যারা আছে তারা অনেক উপকৃত হবে। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলার রাজনীতি অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় যে এ রাজ্যে এসআইআর এর ভবিষ্যৎ কি। কারণ 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ। তার আগে এখনো পর্যন্ত প্রায় 70 লক্ষ তথ্য যাচাইয়ের কাজ বাকি রয়েছে। কিভাবে সম্ভব? ইতিমধ্যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড থেকে জুডিশিয়ারি অফিসার নিয়োগ করতে পারে। প্রশ্ন উঠছে, তাহলে কিভাবে এই রাজ্যে নির্বাচন প্রক্রিয়া সম্ভব? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে এই মুহূর্তে আমার স্টুডিও উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভু সরকার। দাদা, আপনাকে ওঙ্কারে স্বাগত। কি মনে হচ্ছে, একদিকে যখন 70 লক্ষ প্রায় তথ্য যাচাইয়ের কাজ বাকি রয়েছে, অন্যদিকে অন্য রাজ্য থেকে জুডিশিয়াল অফিসার আনার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, কিন্তু কোথাও যে 28শে ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ ঘোষণা হয়েছে, কি মনে হচ্ছে সম্ভব হবে? তাই কি সিদ্ধান্ত? না, প্রথম কথা, রাজ্য প্রশাসন বা আমাদের এখানকার জুডিশিয়ারি অতজন আধিকারিক তো দিতে পারেনি। 202 জন মতো দিয়েছে। তারা প্রত্যেকে যদি দিনে 250টা করে নিষ্পত্তি করে, তাহলে যে নিষ্পত্তি বাকি আছে 62 লক্ষ, 80 দিন পেরিয়ে যাবে। তা নির্বাচনটা হবে কি করে? তাহলে বাইরের রাজ্য থেকে জুডিশিয়াল সার্ভিসের অফিসাররা যদি আসেন, সেটা অবশ্য কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতিরই বিবেচ্য। এখানে একটা ভাষাগত সমস্যা হতে পারে। যদিও বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড তো বিহার ভেঙে হয়েছে, একসময় প্রশাসনিকভাবে পশ্চিমবঙ্গেরই অন্তর্গত ছিল। তো ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং বিহারে জুডিশিয়াল সার্ভিসের অনেক অফিসারই বাংলা ভাষার সঙ্গে রীতিমতো সরগর। সেক্ষেত্রে তারা আসতে পারেন, কিন্তু পরিস্থিতিটা উত্তরোত্তর জটিল থেকে জটিলতর হচ্ছে। 60 লক্ষ নিষ্পত্তি করা 4-5 দিনের মধ্যে সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। আমি জানি না কতজন জুডিশিয়াল সার্ভিসের অফিসার আসবেন।
কতদিনে নিষ্পত্তি হবে? এইগুলো নিষ্পত্তি না হলে ভোটও হবে না, কারণ 28 তারিখে যে তালিকাটা প্রকাশিত হবে সেটা এখনো পর্যন্ত যেটা কমিশন ফুল প্রুফ বলে মনে করছে সেটা হবে, কিন্তু বাকিটা প্রকাশ না করলে তো পূর্ণাঙ্গ তালিকা আমরা বলতে পারবো না। তাহলে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না হলে ভোটটাও বাকি করে হবে। পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। আসলে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, রাজ্য সরকার একটি নির্বাচিত সরকার, সংবিধান হাতে শপথ নিয়েছে। দুটো সংস্থার মধ্যে যদি সম্পর্কের এরকম আস্থার ঘাটতি হয়, সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে হস্তক্ষেপ করেছে। এটা অভূতপূর্ব, এবং আমি জানি না যে শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেবে। খুব তাৎপর্যপূর্ণ বিষয়, আজকে রাজ্যের সবকটা আদালতে বোমাতঙ্কের হুমকি। হতেই পারে কেউ করেছে, এসব অনেকে করে, অনেকে দুর্বুদ্ধি হয়। আবার বিচার বিভাগীয় আধিকারিকরা এসআইআর এর কাজে যুক্ত হলো, শুরু করছেন, তারা প্রশিক্ষণ হয়ে গেছে। সেই সময় রাজ্যের সর্বত্র আদালতে বোমার হুমকি। আমি জানি না কোনো কোইন্সিডেন্স আছে কিনা, না থাকলেই ভালো, কোনো ব্যক্তিগত কিছু দুর্বৃত্তর এগুলো কাজ হয়ে থাকে, যারা বিমানে বোমাতঙ্কের হুমকি দেয় ইত্যাদি ইত্যাদি। কিন্তু পশ্চিমবঙ্গে এখন কোনো কিছুই খুব সহজভাবে নেওয়ার জায়গা নেই। এই যে তামিলনাড়ুতে এসআইআর হলো, অনেক নাম বাদ গেছে, 97 লক্ষ না কত, কোথাও কোনো রকম গন্ডগোল নেই, কোথাও দেখে নেব বুঝে নেব এইসব কথাও নেই। ব্যতিক্রম শুধু পশ্চিমবঙ্গ। এবং অভূতপূর্বভাবে সুপ্রিম কোর্টকে যেভাবে এসআইআর প্রক্রিয়া হস্তক্ষেপ করতে হয়েছে, খুবই দুর্ভাগ্যজনক। বেশ, একটা আশঙ্কা তৈরি হচ্ছে, তাহলে কি সঠিক টাইমে নির্বাচন কমিশন তালিকা প্রকাশ করতে পারবে? যে তালিকাটা নিয়ে এত হচ্ছে না, ওরা 28 তারিখে একটা তালিকা প্রকাশ করবে, কিন্তু এই 60 লক্ষের তো নিষ্পত্তি হতে হবে, না হলে তো সেটা পূর্ণাঙ্গ তালিকা নয়। এদেরকে বাদ দিয়ে তো ভোট হবে না, হয় এদের মধ্যে অনেকে থাকবেন, অনেকে বাদ যাবেন, তারপরেই তো পূর্ণাঙ্গ তালিকা। সেটা করতে কতদিন সময় লাগবে? খুব সহজ কাজ নয় বিষয়টা। মাসখানেকের বেশি লাগার সম্ভাবনা, যদি ঠিকঠাক ভাবে করতে হয়। এক মানুষ তো করবে, 300 জন জুডিশিয়াল অফিসারে যদি নিয়োগ হয়, তারা যদি দিনে 250টা করে করে, তাহলে 60-62 লক্ষ নিষ্পত্তি করতে কত সময় লাগে? আর প্রত্যেকে তো যন্ত্রের মতোই কাজ করতে পারবে না, তাদের শরীর খারাপ হতে পারে, অসুস্থতা হতে পারে, ছুটির প্রয়োজন হতে পারে, লাগাতার তারা কাজ করে যাবেন, এটা হয় না। একই খুব সেন্সিটিভ, তীব্র চাপানোতর চলছে সবকিছুর মধ্যে। আমি জানি না শেষ পর্যন্ত কি পদক্ষেপ হবে। এই আবহেই প্রথমে 240 কোম্পানি, তারপর আরো 240 কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, স্বরাষ্ট্র মন্ত্রক সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশনের অনুরোধে। তাহলে কি স্বরাষ্ট্র মন্ত্রক আশঙ্কা প্রকাশ করছে যে 28 তারিখে তালিকা প্রকাশের পর রাজ্যে অশান্তি হতে পারে? ঠিক যেমন সিএ এর প্রতিবাদে হয়েছিল, ওয়াকফ আইন সংশোধনী আইনের প্রতিবাদে হয়েছিল। খুব একটা গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়েছে পুরো বিষয়টা। তাহলে কি আপনার কি মনে হয় যে শেষ পর্যন্ত কি রাষ্ট্রপতি শাসন দিকে যাচ্ছে পরিস্থিতি? এখন এই বিষয়ে কিছু বলা সম্ভব নয়, কিন্তু বিষয়টা হলো ওই 60-62 লক্ষের নিষ্পত্তি তো করতে হবে। 300 জন জুডিশিয়াল সার্ভিসের অফিসারও যদি আসেন, দিনে 250 টাকা করে তারা নিষ্পত্তি করলেন, 1 মাসের কমে হবে না। 1 মাস তো আমি কম বললাম, 1.5 মাসের বেশি লাগবে। কিন্তু 28 তারিখের মাঝখানে মাত্র 4টে দিন বাকি। না, 28 তারিখে কমিশন ওটাই প্রকাশ করবে যতটা এখনো তারা তৈরি করে ফেলেছে। তারপর যেটা করবে সব সাপ্লিমেন্টারি, সে তো সুপ্রিম কোর্ট বলেইছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত তালিকা সংশোধনের কাজ চলতে পারে। একটা অচল অবস্থা তৈরি হচ্ছে, এটা নিয়ে আমার মনে কোনো সংশয় নেই। কোথাও কি রাজ্য সরকার কি কোথাও সুকৌশলে কি চাইছিল যে এটা অচল অবস্থা পরিস্থিতি তৈরি হোক? তাদের রাজ্য সরকারের কোনো লাভ নেই। রাষ্ট্রপতি শাসনে যদি ভোট হয়, তৃণমূল 50-এর নিচে নেমে যাবে। তারা চাইবে না রাষ্ট্রপতি শাসনে। এই পরিস্থিতির জন্য দায়ী রাজ্য সরকার, এবং অবশ্যই নির্বাচন কমিশনের আরেকটু প্ল্যান করে এগোনো উচিত ছিল। এবং বারবার করে বলছে ইয়ারও এই ইয়ারোদের, ওরাই হচ্ছে শেষ কল নেবে, কার নাম থাকবে তালিকায়, কার নাম থাকবে না। তা সুপ্রিম কোর্ট কি বলল, যে যখন তারা জুডিশিয়াল সার্ভিসের আধিকারিকদের নিয়োগ করলো নিষ্পত্তির জন্য,
তখনও রাজ্য সরকার ইআরওদের হাতে কে ভোটার হবেন কে ভোটার হবেন না সেটা নিষ্পত্তির ভার যাতে থাকে তার জন্য সওয়াল করেছিল। সুপ্রিম কোর্ট স্পষ্ট কি বলল যে আমলাদের জুডিশিয়ারির মাথায় বসতে দেবো না, তাদের সম্মানহানি হবে। রাজ্য সরকার শেষ পর্যন্ত চেষ্টা করেছে রাজ্য প্রশাসন যদি বাংলার বাড়ি সার্টিফিকেট তারপরে ডোমিসাইলকে মান্যতা দেয় যে সেটাও হচ্ছে না। সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশন যে 13টা নথির কথা বলেছে তার মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই, সেগুলো গ্রহণযোগ্য হবে এবং আধার কার্ড দিতে পারে, কিন্তু সেই আধার কার্ড ভ্যালিড কিনা সেটা বলা যাবে না। আর সংবিধানের 326 ধারা অনুযায়ী এই যে পোর্টালের স্ট্যাটিউট তৈরি হয়েছে, একমাত্র ভারতীয় নাগরিকই কিন্তু ভোটাধিকার পাবেন। আধার কার্ড পরিচিতির প্রমাণ, নাগরিকত্বের প্রমাণ নয়। এই তো 6 জন বাংলাদেশি জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে তামিলনাড়ু থেকে, 2জনকে হাতিয়ারা থেকে, একজন ভারতের নাগরিক উমর ফারুক, বাকিরা তো বাংলাদেশের ন্যাশনাল, তাদের কাছে আধার কার্ড ছিল, তারা গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করছিল, এরকম ভুয়ো আধার কার্ড প্রচুর আছে। তা আধার কার্ডকে পরিচিতির একমাত্র মান্যতা দেওয়া যাবে না, ওটা নাগরিকত্বের প্রমাণও নয়, জাস্ট ওয়েলফেয়ার মেজার্স পেতে গেলে আধার কার্ড একটা পরিচিতি, ব্যাস, দ্যাটস অল। বিজেপি কিন্তু বারবার অভিযোগ করছে যে এ রাজ্যে কার্যত জঙ্গি তৈরির হাব তৈরি হয়ে গেছে, এটা কি তার প্রমাণ হলো না একবার? না, এই অভিযোগ তো অনেকদিন ধরেই আছে, এই অভিযোগের সত্যাসত্য তো ভাই বলা যায় না। সমস্ত বিজেপি যেভাবে নিশানা করে যে বিশেষ সম্প্রদায়কেই তার তো নিশানা করে, তাদের মধ্যে সবাই না হলেও অনেকেই তারা মনে করে বাংলাদেশি, তাদের অন্যান্য যোগ টোগ আছে। আমি ওগুলো বিশ্বাস করি না। জঙ্গিদের কোনো ধর্ম হয় না, এটাও যেমন ঠিক, আবার 99.99% ক্ষেত্রে জঙ্গিরা একটি বিশেষ ধর্মাবলম্বী। এই দুটোকেই পাশাপাশি রাখতে হবে। এরা কি করে ভারতে ঢুকলো? বিএসএফ দায় এড়াতে পারে না, কিন্তু পরিচয়পত্র তার বিএসএফ তৈরি করেনি, করেছে তো এখানকার লোকজন। এই যে চক্র আছে, জাল পাসপোর্ট চক্র আছে, সেই পরিচয়পত্র নিয়ে এরা ভারতে ছড়িয়ে পড়ছে, ভারতের কাজের বাজারে ভারতের লোকদের কাজের অধিকারকে ক্ষুণ্ণ করছে, এবং কেউ জানে না কারুর বাড়ির পাশে এই জঙ্গি টঙ্গি লুকিয়ে আছে কিনা। সীমান্তবর্তী অঞ্চল, সীমানা সুরক্ষিত নয়, এ খুব ভালনারেবল সিচুয়েশন পশ্চিমবঙ্গে, এবং আমরা একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। বেশ, তৃণমূল কংগ্রেস এই যে আজকের যে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছে বা যে অন্য রাজ্য থেকে দরকার হলে কর্মী আনা হবে, কিন্তু তৃণমূল বলছে এটা কিন্তু তাদের জয় বলছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে বলে আসছিল যে কোনোভাবে এত কম সময়ে এসআইআর সম্ভব নয়, এটা ওরা জয় হিসেবে দেখছে। কি বলছে? না, কিসের জয়? ওরা তো গেছিল এসআইআর বন্ধ করতে, পারেনি। 2025 সালে প্রকাশিত ভোটার তালিকায় ভোট চেয়েছিল, সেটাও হয়নি। এসআইআর অন্তিম চরণে আছে, রাজ্য প্রশাসনের অসহযোগিতার জন্য বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট জুডিশিয়াল সার্ভিসকে এর মধ্যে অন্তর্ভুক্ত করতে। তাও রাজ্য জুডিশিয়াল সার্ভিস থেকে যথেষ্ট সংখ্যক জুডিশিয়াল সার্ভিসের অফিসারদের পাওয়া যায়নি। সেই জন্যই দ্রুত যাতে বিষয়গুলোর সমাপ্তি হয়, নিষ্পত্তি হয় আবেদনে, সেই জন্যই সুপ্রিম কোর্ট বলেছে যে ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহারের জুডিশিয়াল সার্ভিসের আধিকারিকদের প্রয়োজনে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই কাজে নিয়োগ করা হতে পারে, কিন্তু জটিলতা প্রচন্ড। তারা আসবেন, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, হাতে সময় কম, অর্থাৎ এই 60-62 লক্ষের নিষ্পত্তি আগামী 1.5 মাসের আগে হবে না। এদের নিষ্পত্তি না হলে ভোটটা কি করে হবে? এটা খুব লজিক্যাল ব্যাপার, এর জন্য কোনো রকম কল্পনা করার দরকার নেই। এরা বাদ যাবে নাকি ভোটার তালিকা থেকে? 62 লক্ষ লোকের নিষ্পত্তি হলো না বলে তারা ভোটার কি ভোটার নয় এটা আমরা জানতে পারবো না? তা সেই পর্বটা নিষ্পত্তি হলেই তো ভোট, তার আগে ভোটের কোনো চান্স নেই। বেশ, তার একদম শেষ আপনার কাছে আমার বাহিনী আসবে, কমিশনও চেয়েছে, বাহিনী নিশ্চয়ই আসবে, কিন্তু এর আগে আমরা তো দেখেছি বাহিনী এসছে, কিন্তু বাহিনী যদি রাজ্য পুলিশ নিয়ন্ত্রণ করে তাহলে কি স্বচ্ছতার সঙ্গে ভোট? না, এখন বাহিনী, এখন তো মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়নি, এখন রাজ্য পুলিশই করবে। যখন মডেল কোড অফ কন্ডাক্ট চালু হবে তখন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাকে আতশ কাচের নিচে রাখতে হবে, তাদের বিরুদ্ধে বুড়ি বুড়ি অভিযোগও আছে। কমিশন জানে তো, পূর্ব অভিজ্ঞতা তাদের আছে, এই বিষয়ে কমিশনের কাছে ডেপুটেশনও দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীর যথাযথ ব্যবহার নিয়ে, সেটা কমিশনকে ঠিক করতে হবে। চাপ আছে, রাজনৈতিক মহলের চাপ আছে কমিশনের উপর, কেন্দ্রীয় বাহিনীর যথাযথ ডিপ্লয় এবং ঠিকঠাকভাবে তাদের যাতে ব্যবহার করা হয় সেটা কমিশনকে নিশ্চিত করতে হবে। আশা করি মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পর
কমিশন এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশিকা জারি করবে। এখন তারা রুট মার্চ করবে, স্পর্শকাতর এলাকায় যাবে এবং রাজ্য পুলিশই তাদেরকে পথ দেখাবে। এবং ডিজিকে সুপ্রিম কোর্ট তো পরিষ্কার বলে দিয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তাকে জবাবদিহি করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। চূড়ান্ত ভোটার তালিকা নির্দিষ্ট সময়ে প্রকাশ পায় কিনা সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবং ৭০ লক্ষ যে তথ্য বাছাইয়ের যে প্রক্রিয়া এখনো বাকি রয়েছে তার কাজ কোন দিকে যায় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আলোচনা আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়। নমস্কার।